রবীন্দ্রনাথ ঠাকুরের আশ্রমের অরূপ ও বিকাশ প্রবন্ধের তৃতীয় পর্ব। প্রবন্ধ পাঠে অরুময় চক্রবর্তী। জীবন স্মৃতিতে লিখেছি, আমার বয়স যখন অল্প ছিল তখনকার স্কুলের রীতি প্রকৃতি এবং শিক্ষক ও ছাত্রদের আচরণ আমার পক্ষে নিতান্ত দুঃসহ হয়ে উঠেছিল। তখনকার শিক্ষাবিধির মধ্যে কোনো রস ছিল না, কিন্তু সেইটাই আমার অসহিষ্ণুতার একমাত্র কারণ নয়। কলকাতা শহরে আমি প্রায় বন্দি অবস্থায় ছিলাম, কিন্তু বাড়িতে তবুও বন্ধনের ফাঁকে ফাঁকে বাইরের প্রকৃতির সঙ্গে আমার একটা আনন্দের সম্বন্ধ জন্মে গিয়েছিল। বাড়ির দক্ষিণ দিকের পুকুরের জলে সকাল সন্ধ্যার ছায়া এপার ওপার করত, হাঁসগুলো দিত সাঁতার, গোগলি তুলত জলের ডুব দিয়ে। আষাঢ়ের জলে ভরা নীলবর্ণ পুঞ্জ পুঞ্জ মেঘ সার বাঁধা নারকেল গাছের মাথার উপরে ঘনিয়ে আনত বর্ষার গম্ভীর সমারোহ। দক্ষিণের দিকে যে বাগানটা ছিল, ওইখানেই নানা রঙে ঋতুর পরে ঋতুর আমন্ত্রণ আসত উৎসুক দৃষ্টির পথে আমার হৃদয়ের মধ্যে। শিশুর জীবনের সঙ্গে বিশ্ব প্রকৃতির এই যে আদিমকালের যোগ, প্রাণমনির বিকাশের পক্ষে এর যে কত বড় মূল্য, তা আশা করি ঘোরতর সাহরিক লোককেও বোঝাবার দরকার নেই। স্কুল যখন নীরস পাঠ্য, কঠোর শাসনবিধি ও প্রভুত্ব প্রিয় শিক্ষকদের নির্বিচার অন্যায় নির্মমতায় বিশ্বের সঙ্গে বালকের সেই মিলনের বৈচিত্র্যকে চাপা দিয়ে তার দিনগুলিকে নির্জীব নিরালোক নিষ্ঠুর করে তুলেছিল, তখন প্রতিকারহীন বেদনায় মনের মধ্যে ব্যর্থ বিদ্রোহ উঠেছিল একান্ত চঞ্চল হয়ে। যখন আমার বয়স 13, তখন এডুকেশন বিভাগীয় দাঁড়ির শিকল ছিন্ন করে বেরিয়ে পড়েছিলেন। তারপর থেকে যে বিদ্যালয়ে হলেম ভর্তি, তাকে যথার্থই বলা যায় বিশ্ববিদ্যালয়। সেখানে আমার ছুটি ছিল না, কেননা অবিশ্রাম কাজের মধ্যেই পেয়েছি ছুটি। কোনো কোনো দিন পড়েছি রাত 2টো পর্যন্ত। তখনকার অপ্রখর আলোকের যুগে রাত্রে সমস্ত পাড়া নিস্তব্ধ। মাঝে মাঝে শোনা যেত হরিবোল শ্মশান যাত্রীদের কণ্ঠ থেকে। ভেরেন্ডা তেলের সেজের প্রদীপে 2টো সলতের মধ্যে একটা সলতে নিভিয়ে দিতুম। তাতে শিখার তেজ হ্রাস হতো, কিন্তু হতো আয়ু বৃদ্ধি। মাঝে মাঝে অন্তঃপুর থেকে বরদিদি এসে জোর করে আমার বই কেড়ে নিয়ে আমাকে পাঠিয়ে দিতেন বিছানায়। তখন আমি যেসব বই পড়বার চেষ্টা করেছি, কোনো কোনো গুরুজন তা আমার হাতে দেখে মনে করেছেন স্পর্ধা। শিক্ষার কারাগার থেকে বেরিয়ে এসে যখন শিক্ষার স্বাধীনতা পেলুম, তখন কাজ বেড়ে গেল অনেক বেশি, অথচ ভার গেল কমে। তারপরে সংসারে প্রবেশ করলেন। রথীন্দ্রনাথকে পড়াবার সমস্যা এলো সামনে। তখন প্রচলিত প্রথায় তাকে স্কুলে পাঠালে আমার দায় হতো লঘু, এবং আত্মীয় বান্ধবেরা সেইটি প্রত্যাশা করেছিলেন। কিন্তু বিশ্বক্ষেত্র থেকে যে শিক্ষালয় বিচ্ছিন্ন, সেখানে তাকে পাঠানো আমার পক্ষে ছিল অসম্ভব। আমার ধারণা ছিল, অন্তত জীবনের আরম্ভকালে নগরবাস প্রাণের পুষ্টি ও মনের প্রথম বিকাশের পক্ষে অনুকূল নয়। বিশ্ব প্রকৃতির অনুপ্রেরণা থেকে বিচ্ছেদ তার একমাত্র কারণ নয়। শহরে যানবাহন ও প্রাণযাত্রার অন্যান্য নানাবিধ সুযোগ থাকে, তাতে সম্পূর্ণ দেহচারণা ও চারিদিকের প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভে শিশুরা বঞ্চিত হয়। বাহ্য বিষয়ে আত্মনির্ভর চিরদিনের মতো তাদের শিথিল হয়ে যায়। প্রশ্রয়প্রাপ্ত যেসব বাগানের গাছ ওপর থেকেই জল সেচনের সুযোগ পায়, তারা ওপরেই মাটির সঙ্গে সংলগ্ন থাকে। গভীর ভূমিতে শিকড় চালিয়ে দিয়ে স্বাধীনজীবী হবার শিক্ষা তাদের হয় না। মানুষের পক্ষেও সেই রকম। দেহটাকে সম্যকরূপে ব্যবহার করবার যে শিক্ষা প্রকৃতি আমাদের কাছে দাবি করে, এবং নাগরিক ভদ্র শ্রেণীর রীতির কাছে যেটা উপেক্ষিত অবজ্ঞাভাজন, তার অভাব দুঃখ আমার জীবনে আজ পর্যন্ত আমি অনুভব করি। তাই সে সময়ে আমি কলকাতা শহর প্রায় বর্জন করেছিলাম। তখন সপরিজনে থাকতেন শিলাইদহে। সেখানে আমাদের জীবনযাপনের পদ্ধতি ছিল নিতান্ত সাদাসিধে। সেটা সম্ভব হয়েছিল তার কারণ, যে সমাজে আমরা মানুষ, সে সমাজে প্রচলিত প্রাণযাত্রার রীতি ও আদর্শ এখানে পৌঁছতে পারত না। এমনকি তখনকার দিনে নগরবাসী মধ্যবিত্ত লোকেরাও যে সকল আরামে ও আড়ম্বরে অভ্যস্ত, তাও ছিল আমাদের থেকে বহু দূরে। বড় শহরে পরস্পরের অনুকরণে ও প্রতিযোগিতায় যে অভ্যেসগুলি অপরিহার্য রূপে গড়ে ওঠে, সেখানে তার সম্ভাবনা মাত্র ছিল না।
শিলাইদহে বিশ্ব প্রকৃতির নিকট সান্নিধ্যে রথীন্দ্রনাথ যেরকম ছাড়া পেয়েছিল, সেরকম মুক্তি তখনকার কালের সম্পূর্ণ অবস্থার গৃহস্থেরা আপন ঘরের ছেলেদের পক্ষে অনুপযোগী বলেই জানত, এবং তার মধ্যে যে বিপদের আশঙ্কা আছে তারা ভয় করত তা স্বীকার করতে। রথী সেই বয়সে ডিঙি বেয়েছে নদীতে। সেই ডিঙিতে করে চলতি স্টিমার থেকে সে প্রতিদিন রুটি নামিয়ে আনত। তাই নিয়ে স্টিমারের সারণ আপত্তি করেছে বারবার। চরে বনঝাবের জঙ্গলে সে বেরোতো শিকার করতে, কোনোদিন বা ফিরে এসেছে সমস্ত দিন পরে অপরাহ্নে। তা নিয়ে ঘরে উদ্বেগ ছিল না তা বলতে পারিনি, কিন্তু সেই উদ্বেগ থেকে নিজেদের বাঁচাবার জন্যে বালকের স্বাধীন সঞ্চরণ খর্ব করা হয়নি। যখন রথির বয়স ছিল 16-র নিচে, তখন আমি তাকে কয়েকজন তীর্থযাত্রীর সঙ্গে পদব্রজে কেদারনাথ ভ্রমণে পাঠিয়েছি। তা নিয়ে ভর্ৎসনা স্বীকার করেছি আত্মীয়দের কাছ থেকে। কিন্তু একদিকে প্রকৃতির ক্ষেত্রে, অন্যদিকে সাধারণ দেশবাসীদের সম্বন্ধে যে কষ্ট সহিষ্ণু অভিজ্ঞতা আমি তার শিক্ষার অত্যাবশ্যক অঙ্গ বলে জানতুম, তার থেকে তাকে স্নেহের ভীরুতাবশত বঞ্চিত করিনি। শিলাইদহে কুঠিবাড়ির চারদিকে যে জমি ছিল, প্রজাদের মধ্যে নতুন ফসল প্রচারের উদ্দেশ্যে সেখানে নানা পরীক্ষায় লেগেছিলেন। এই পরীক্ষা ব্যাপারে সরকারি কৃষি বিভাগের বিশেষজ্ঞদের সহায়তা অত্যধিক পরিমাণে মিলেছিল। তাঁদের আদিষ্ট উপাদানের তালিকা দেখে চিসেস্টারে যারা এগ্রিকালচারাল কলেজে পাশ করেনি এমন সব চাষিরা হেসেছিল। তাদেরই হাসিটা টিকেছিল শেষ পর্যন্ত। মরার লক্ষণ আসন্ন হলেও শ্রদ্ধাবান রোগীরা যেমন করে চিকিৎসকের সমস্ত উপদেশে অক্ষুণ্ণ রেখে পালন করে, 50 বিঘে জমিতে আলু চাষের পরীক্ষায় সরকারি কৃষিতত্ত্ব প্রবীণদের নির্দেশ সেই রকম একান্ত নিষ্ঠার সঙ্গেই পালন করেছি। তারাও আমার ভরসা জাগিয়ে রাখবার জন্যে পরিদর্শন কার্যে সর্বদাই যাতায়াত করেছেন। তারই বহু ব্যয়সাধ্য ব্যর্থতার প্রহসন নিয়ে বন্ধুবর জগদীশচন্দ্র আজও প্রায় মাঝে মাঝে হেসে থাকেন। কিন্তু তাঁরও যে প্রবল অট্টহাস্য নীরবে ধ্বনিত হয়েছিল চামরু নামধারী 1 হাত কাটা সেই রাজবংশী চাষির ঘরে, যে ব্যক্তি 5 কাঠা জমির উপযুক্ত বীজ নিয়ে কৃষিতত্ত্ববিদের সকল উপদেশে অগ্রাহ্য করে আমার চেয়ে প্রচুরতর ফল লাভ করেছিল। চাষবাস সম্বন্ধীয় যেসব পরীক্ষা ব্যবহারের মধ্যে বালক বেড়ে উঠেছিল, তারই একটা নমুনা দেবার জন্য এই গল্পটা বলা গেল। পাঠকেরা হাসতে চান হাসুক, কিন্তু এ কথা যেন মানেন যে শিক্ষার অঙ্গরূপে এই ব্যর্থতাও ব্যর্থ নয়। এত বড় অদ্ভুত অপব্যয়ে আমি যে প্রবৃত্ত হয়েছিলাম, তার কুইকস্টিত্বের মূল্য চামরুকে বোঝাবার সুযোগ হয়নি। সে এখন পরলোকে। এরই সঙ্গে সঙ্গে পুঁথিগত বিদ্যার আয়োজন ছিল, সে কথা বলা বাহুল্য। এক পাগলা মেজাজের চালচুলোহীন ইংরেজ শিক্ষক হঠাৎ গেল জুটে। তার পড়াবার কায়দা খুবই ভালো। আরও ভালো এই যে কাজে ফাঁকি দেওয়া তার ধাতে ছিল না। মাঝে মাঝে মদ খাবার দুর্নিবার উত্তেজনায় সে পালিয়ে গেছে কলকাতায়, তারপর মাথা হেঁট করে ফিরে এসেছে লজ্জিত অনুতপ্ত চিত্তে। কিন্তু কোনোদিন শিলাইদহে মত্ততায় আত্মবিস্মৃত হয়ে ছাত্রদের কাছে শ্রদ্ধা হারাবার কোনো কারণ ঘটায়নি। ভৃত্যদের ভাষা বুঝতে পারত না, সেটাকে অনেক সময়ে সে মনে করেছে ভৃত্যদেরই অসৌজন্য। তাছাড়া সে আমার প্রাচীন মুসলমান চাকরকে তার পিতৃদত্ত ফটিক নামে কোনো মতেই ডাকত না, তাকে অকারণে সম্বোধন করত সুলেমান। এর মনস্তত্ত্ব রহস্য কি জানি না, এতে বারবার অসুবিধা ঘটত। কারণ চাষি ঘরের সেই চাকরটি বরাবরই ভুলত তার অপরিচিত নামের মর্যাদা। আরও কিছু বলবার কথা আছে। লরেন্সকে পেয়ে বসল রেশমের চাষের নেশায়। শিলাইদহের নিকটবর্তী কুমারখালী ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে রেশম ব্যবসায়ের একটা প্রধান আড্ডা ছিল। সেখানকার রেশমের বিশিষ্টতা খ্যাতি লাভ করেছিল বিদেশি হাটে। সেখানে ছিল রেশমের মস্ত বড় কুঠি। একদা রেশমের তাঁত বন্ধ হলো সমস্ত বাংলাদেশে। পূর্ব স্মৃতির স্বপ্নাবিষ্ট হয়ে কুঠি রইল শূন্য পড়ে। যখন পিতৃঋণের প্রকাণ্ড বোঝা আমার পিতার সংসার চেপে ধরল, বোধ করি তারই কোনো এক সময়ে তিনি রেলওয়ে কোম্পানিকে এই কুঠি বিক্রি করেন। সে সময়ে গোরাই নদীর ওপরে ব্রিজ তৈরি হয়েছে। এই সেকেলে প্রাসাদের প্রভূত ইট পাথর ভেঙে নিয়ে সেই কোম্পানি নদীর বেগ ঠেকাবার কাজে সেগুলো জলাঞ্জলি দিলে। কিন্তু যেমন বাংলার তাঁতির দুর্দিনকে কেউ ঠেকাতে পারলে না, যেমন সাংসারিক দুর্যোগে পিতামহের বিপুল ঐশ্বর্যের ধ্বংস কিছুতে ঠেকানো গেল না, তেমনি কুঠিবাড়ির ভগ্নাবশেষ নিয়ে নদীর ভাঙন রোদ মারলে না, সমস্তই গেল ভেসে।
সুসময়ের চিহ্নগুলোকে কাল স্রোত যেটুকু রেখেছিল নদীর স্রোতে তাকে দিলে ভাসিয়ে। লরেন্সের কানে গেল রেশমের সেই ইতিবৃত্ত। ওর মনে লাগলো আর একবার সেই চেষ্টার প্রবর্তন করলে ফল পাওয়া যেতে পারে। দুর্গতি যদি খুব বেশি হয়, অন্তত আলুর চাষকে ছাড়িয়ে যাবে না। চিঠি লিখে যথারীতি বিশেষজ্ঞদের কাছ থেকে সে খবর আনালে। কীটদের আহার জোগাবার জন্যে প্রয়োজন ভেরেন্ডা গাছের। তাড়াতাড়ি জন্মানো গেল কিছু গাছ, কিন্তু লরেন্সের সবুর সইল না। রাজশাহী থেকে গুটি আনিয়ে পালনে প্রবৃত্ত হলো অচিরাত। প্রথমত বিশেষজ্ঞদের কথাকে বেদবাক্য বলে মানলে না, নিজের মতে নতুন পরীক্ষা করতে করতে চলল। কীটগুলোর খুদে খুদে মুখ, খুদে খুদে গ্রাস, কিন্তু ক্ষুধার অবসান নেই। তাদের বংশবৃদ্ধি হতে লাগলো খাদ্যের পরিমিত আয়োজনকে লঙ্ঘন করে। গাড়ি করে দূর দূর থেকে অনবরত পাতার যোগান চলল। লরেন্সের বিছানাপত্র, তার চৌকি, টেবিল, খাতা, বই, তার টুপি, পকেট কর্তা, সর্বত্রই হলো গুটির জনতা। তারপর দুর্গম হয়ে উঠল দুর্গন্ধের ঘন আবেষ্টনে। প্রচুর ব্যয় ও অক্লান্ত অধ্যবসায়ের পর মাল জমল বিস্তর। বিশেষজ্ঞরা বললেন অতি উৎকৃষ্ট। এই জাতের রেশমের এমন সাদা রং হয় না। প্রত্যক্ষ দেখতে পাওয়া গেল সফলতার রূপ, কেবল একটুখানি ত্রুটি রয়ে গেল। লরেন্স বাজার যাচাই করে জানলে তখনকার দিনে এই মালের কাটতি অল্প, তার দাম সামান্য। বন্ধ হলো ভেরেন্ডা পাতার অনবরত গাড়ি চলাচল। অনেক দিন পড়ে রইল ছালা ভরা গুটিগুলো। তারপরে তাদের কি ঘটল তার কোনো হিসেব আজ কোথাও নেই। সেদিন বাংলাদেশে এই গুটিগুলোর উৎপত্তি হলো অসময়ে, কিন্তু যে শিক্ষালয় খুলেছিলেন তার সময় পালন তারা করেছিল। আমাদের পণ্ডিত ছিলেন শিবধন বিদ্যার্ণব। বাংলার সংস্কৃত শেখানো ছিল তাঁর কাজ, আর তিনি ব্রাহ্ম ধর্মগ্রন্থ থেকে উপনিষদের শ্লোক ব্যাখ্যা করে আবৃত্তি করাতেন। তাঁর বিশুদ্ধ সংস্কৃত উচ্চারণে পিতৃদেব তাঁর প্রতি বিশেষ প্রসন্ন ছিলেন। বাল্যকাল থেকে প্রাচীন ভারতবর্ষের তপবনের যে আদর্শ আমার মনে ছিল, তার কাজ এমনি করে শুরু হয়েছিল, কিন্তু তার মূর্তি সম্যক উপাদানে গড়ে ওঠেনি। দীর্ঘকাল ধরে শিক্ষা সম্বন্ধে আমার মনের মধ্যে যে মতটি সক্রিয় ছিল, মোটের উপর সেটি হচ্ছে এই যে শিক্ষা হবে প্রতিদিনের জীবনযাত্রার নিকট অঙ্গ, চলবে তার সঙ্গে এক তালে এক সুরে। সেটা ক্লাস নামধারী খাঁচার জিনিস হবে না। আর যে বিশ্ব প্রকৃতি প্রতিনিয়ত প্রত্যক্ষ ও অপ্রত্যক্ষভাবে আমাদের দেহে মনে শিক্ষা বিস্তার করে, সেও এর সঙ্গে হবে মিলিত। প্রকৃতির এই শিক্ষালয়ের একটা অঙ্গ পর্যবেক্ষণ, আর একটা পরীক্ষা, এবং সকলের চেয়ে বড় তার কাজ প্রাণীর মধ্যে আনন্দ সঞ্চার। এই গেল বাহ্য প্রকৃতি। আর আছে দেশের অন্তঃপ্রকৃতি। তারও বিশেষ রস আছে, রং আছে, ধ্বনি আছে। ভারতবর্ষের চিরকালের যে চিত্ত, সেটার আশ্রয় সংস্কৃত ভাষায়। এই ভাষার তীর্থপথ দিয়ে আমরা দেশের চিন্ময় প্রকৃতির স্পর্শ পাব, তাকে অন্তরে গ্রহণ করব। শিক্ষার এই লক্ষ্য মনে আমার দৃঢ় ছিল। ইংরেজি ভাষার ভেতর দিয়ে নানা জ্ঞাতব্য বিষয় আমরা জানতে পারি, সেগুলি অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু সংস্কৃত ভাষার একটা আনন্দ আছে, সে রঞ্জিত করে আমাদের মনের আকাশকে। তার মধ্যে আছে একটা গভীর বাণী। বিশ্ব প্রকৃতির মতোই সে আমাদের শান্তি দেয় এবং চিন্তাকে মর্যাদা দিয়ে থাকে। যে শিক্ষাতত্ত্বকে আমি শ্রদ্ধা করি, তার ভূমিকা হলো এইখানে। এতে যথেষ্ট সাহসের প্রয়োজন ছিল, কেননা এর পথ অনভ্যস্ত এবং চরম ফল অপরীক্ষিত। এই শিক্ষাকে শেষ পর্যন্ত চালনা করবার শক্তি আমার ছিল না, কিন্তু এরপরে নিষ্ঠা আমার অবিচলিত। এর সমর্থন ছিল না দেশের কোথাও। তার একটা প্রমাণ বলি। একদিকে অরণ্যবাসে দেশের উন্মুক্ত বিশ্ব প্রকৃতি, আর একদিকে গুরুগৃহবাসে দেশের শুদ্ধতম উচ্চতম সংস্কৃতি। এই উভয়ের ঘনিষ্ঠ সংস্পর্শে তপবনে একদা যে নিয়মে শিক্ষা চলত, আমি কোনো এক বক্তৃতায় তার প্রতি আমার শ্রদ্ধা ব্যক্ত করেছিলাম। বলেছিলাম, আধুনিককালে শিক্ষার উপাদান অনেক বাড়াতে হবে সন্দেহ নেই, কিন্তু তার রূপটি, তার রসটি তৈরি হয়ে উঠবে প্রকৃতির সহযোগে, এবং যিনি শিক্ষাদান করবেন তার অন্তরঙ্গ আধ্যাত্মিক সংসর্গে। শুনে সেদিন গুরুদাস বন্দ্যোপাধ্যায় মহাশয় বলেছিলেন, এ কথাটি কবি জনচিত। কবি এর অত্যাবশ্যকতা যতটা কল্পনা করেছেন, আধুনিককালে ততটা স্বীকার করা যায় না। আমি প্রত্যুত্তরে তাকে বলেছিলাম,
বিশ্ব প্রকৃতি ক্লাসে ডেস্কের সামনে বসে মাস্টারি করেন না, কিন্তু জলে স্থলে আকাশে তার ক্লাস খুলে আমাদের মনকে তিনি যে প্রবল শক্তিতে গড়ে তোলেন, কোনো মাস্টার কি তা পারে? আরবের মানুষকে কি আরবের মরুভূমি গড়ে তোলেনি? সেই মানুষই বিচিত্র ফলশস্য শালিনী নীল নদী তীরবর্তী ভূমিতে যদি জন্ম নিত, তাহলে কি তার প্রকৃতি অন্যরকম হতো না? যে প্রকৃতি সজীব বিচিত্র, আর যে শহর নির্জীব পাথরে বাঁধানো, চিত্ত গঠন সম্বন্ধে তাদের প্রভাবের প্রবল প্রভেদ নিঃসংশয়। এই কথা নিশ্চিত জানি, যদি আমি বাল্যকাল থেকে অধিকাংশ সময়ই শহরে আবদ্ধ থাকতেম, তবে তার প্রভাবটি প্রচুর পরিমাণেই প্রকাশ পেত আমার চিন্তায়, আমার রচনায়। বিদ্যায় বুদ্ধিতে সেটা বিশেষভাবে অনুভব করা যেত কিনা জানি না, কিন্তু ধাত হতো অন্য প্রকারের। বিশ্বের অযাচিত দান থেকে যে পরিমাণে নিয়ত বঞ্চিত হতেম, সেই পরিমাণে বিশ্বকে প্রতিদানের সম্পদে আমার স্বভাবে দারিদ্র্য থেকে যেত। এই রকম আন্তরিক জিনিসটার বাজার দর নেই বলেই এর অভাব সম্বন্ধে যে মানুষ স্বচ্ছন্দে নিশ্চেতন থাকে, সেরকম বেদনাহীন হতভাগ্য যে কৃপাপাত্র তা অন্তর্যামী জানেন। সংসার যাত্রায় সে যেমনই কৃতকৃত্য হোক, মানব জন্মের পূর্ণতায় সে চিরদিন থেকে যায় অকৃতার্থ। সেই দিনই আমি প্রথম মনে করলাম, শুধু মুখের কথায় ফল হবে না, কেননা এসব কথা এখনকার কালের অভ্যেস বিরুদ্ধ। এই চিন্তাটা কেবলই মনের মধ্যে আন্দোলিত হতে লাগলো যে এই আদর্শকে যতটা পারি কর্মক্ষেত্রে রচনা করে তুলতে হবে। তপবনের বাহ্য অনুকরণ যাকে বলা যেতে পারে তা অগ্রাহ্য, কেননা এখনকার দিনে তা অসঙ্গত, তা মিথ্যে। তার ভেতরকার সত্যটিকে আধুনিক জীবনযাত্রার আধারে প্রতিষ্ঠিত করা চাই। তার কিছুকাল পূর্বে শান্তিনিকেতন আশ্রম পেদ্রীদেব জনসাধারণকে উৎসর্গ করে দিয়েছিলেন। বিশেষ নিয়ম পালন করে অতিথিরা যাতে 2-3 দিন আধ্যাত্মিক শান্তি সাধনা করতে পারেন, এই ছিল তার সংকল্প। এজন্য উপাসনা মন্দির, লাইব্রেরি ও অন্যান্য ব্যবস্থা ছিল যথোচিত। কদাচিৎ সেই উদ্দেশ্যে কেউ কেউ এখানে আসতেন, কিন্তু অধিকাংশ লোক আসতেন ছুটি যাপন করবার সুযোগে এবং বায়ু পরিবর্তনের সাহায্যে শারীরিক আরোগ্য সাধনায়। আমার বয়স যখন অল্প, পিতৃদেবের সঙ্গে ভ্রমণে বের হয়েছিলেন। ঘর ছেড়ে সেই আমার প্রথম বাহিরে যাত্রা। ইট কাঠের অরণ্য থেকে অবারিত আকাশের মধ্যে বৃহৎ মুক্তি এই প্রথম আমি ভোগ করেছি। প্রথম বললে সম্পূর্ণ ঠিক বলা হয় না। এর পূর্বে কলকাতায় একবার যখন ডেঙ্গু জ্বর সংক্রামক হয়ে উঠেছিল, তখন আমার গুরুজনদের সঙ্গে আশ্রয় নিয়েছিলেন গঙ্গার ধারে লালবাবুদের বাগানে। বসুন্ধরার উন্মুক্ত সুদূর ব্যাপ্ত আস্তরণের একটি প্রান্তে সেদিন আমার বসবার আসন জুটেছিল। সমস্ত দিন বিরাটের মধ্যে মনকে ছাড়া দিয়ে আমার বিস্ময়ের এবং আনন্দের ক্লান্তি ছিল না। কিন্তু তখনও আমি আমাদের পূর্ব নিয়মে ছিলাম বন্দী। অবাধে বেড়ানো ছিল নিষিদ্ধ। অর্থাৎ কলকাতায় ছিলাম ঢাকা খাঁচার পাখি। কেবল চলার স্বাধীনতা নয়, চোখের স্বাধীনতাও ছিল সংকীর্ণ। এখানে রইলুম দাঁড়ের পাখি, আকাশ খোলা চারিদিকে, কিন্তু পায়ে শিকল। শান্তিনিকেতনে সেই আমার জীবনে প্রথম সম্পূর্ণ ছাড়া পেয়েছি বিশ্ব প্রকৃতির মধ্যে। উপনয়নের পরেই আমি এখানে এসেছি। উপনয়ন অনুষ্ঠানে ভূর্ভুবস্য লোকের মধ্যে চেতনাকে পরিব্যাপ্ত করবার যে শিক্ষা পেয়েছিলেন পেদ্রীদেবের কাছ থেকে, এখানে বিশ্ব দেবতার কাছ থেকে পেয়েছিলাম সেই দীক্ষাই। আমার জীবন নিতান্তই অসম্পূর্ণ থাকত প্রথম বয়সে এই সুযোগ যদি আমার না ঘটত। পিতৃদেব কোনো নিষেধ বা শাসন দিয়ে আমাকে বেষ্টন করেননি। সকালবেলায় অল্প কিছুক্ষণ তাঁর কাছে ইংরেজি ও সংস্কৃত পড়তেন। তারপরে আমার অবাধ ছুটি। বোলপুর শহর তখন স্ফীত হয়ে ওঠেনি। চালের কলের ধোঁয়া আকাশকে কলুষিত আর তার দুর্গন্ধ সমল করেনি মলয় বাতাসকে। মাঠের মাঝখান দিয়ে যে লাল মাটির পথ চলে গেছে, তাতে লোক চলাচল ছিল অল্পই। বাঁধের জল ছিল পরিপূর্ণ প্রসারিত। চারদিক থেকে পলি পড়া চাষের জমি তাকে কোণঠাসা করে আনেনি। তার পশ্চিমের উঁচু পাড়ির ওপর অক্ষুণ্ণ ছিল ঘন তালগাছের শ্রেণী, যাকে আমরা খোয়াই বলি, অর্থাৎ কাঁকুড়ে জমির মধ্য দিয়ে বর্ষার জলধারায় আঁকাবাঁকা উঁচু নিচু খোদাই পথ। সে ছিল নানা জাতের নানা আকৃতির পাথরে পরিকীর্ণ। কোনোটাতে শির কাটা পাতার ছাপ, কোনোটা লম্বা আঁশওয়ালা
কাঠের টুকরোর মতো, কোনোটা স্ফটিকের দানা সাজানো, কোনোটা অগ্নিগলিত মসৃণ। মনে আছে 1870 খ্রিস্টাব্দের ফরাসি প্রশীয় যুদ্ধের পরে একজন ফরাসি সৈনিক আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছিল। সে ফরাসি রান্না রেঁধে খাওয়াতো আমার দাদাদের, আর তাদের ফরাসি ভাষা শেখাতো। তখন আমার দাদারা একবার বোলপুরে এসেছিলেন, সে ছিল সঙ্গে। একটা ছোট হাতুড়ি নিয়ে আর একটা থলি কোমরে ঝুলিয়ে সেই খোয়ায়ে দুর্লভ পাথর সন্ধান করে বেড়াতো। একদিন একটা বুড়ো গোছের স্ফটিক সে পেয়েছিল, সেটাকে আংটির মতো বাঁধিয়ে কলকাতায় কোন ধনীর কাছে বেচেছিল 80 টাকায়। আমিও সমস্ত দুপুরবেলা খোয়ায়ে প্রবেশ করে নানা রকম পাথর সংগ্রহ করেছি, ধন উপার্জনের লোভে নয়, পাথর উপার্জন করতেই। মাঠের জল চুঁইয়ে সেই খোয়াইয়ের এক জায়গায় ওপরের ডাঙা থেকে ছোট ঝর্ণা ঝরে পড়ত। সেখানে জমেছিল একটা ছোট জলাশয়। তার সাদাটে ঘোলা জল আমার পক্ষে ডুব দিয়ে স্নান করবার মতো যথেষ্ট গভীর। সেই ডোবাটা উপচিয়ে ক্ষীণ স্বচ্ছ জলের স্রোত ঝিরঝির করে বয়ে যেত নানা শাখা প্রশাখায়। ছোট ছোট মাছ সেই স্রোতে উজান মুখে সাঁতার কাটত। আমি জলের ধার ভেয়ে ভেয়ে আবিষ্কার করতে বেরোতুম সেই শিশু ভূবিভাগের নতুন নতুন বালখিল্য গিরি নদী। মাঝে মাঝে পাওয়া যেত পাড়ির গায়ে গহ্বর, তার মধ্যে নিজেকে প্রচ্ছন্ন করে অচেনা জিওগ্রাফির মধ্যে ভ্রমণকারীর গৌরব অনুভব করতুম। খোয়াইয়ের স্থানে স্থানে যেখানে মাটি জমা, সেখানে মেটে মেটে বুনো জাম, বুনো খেজুর, কোথাও বা ঘন কাশ লম্বা হয়ে উঠেছে। উপরে দৌড় মাঠে গরু চড়ছে, সাঁওতালরা কোথাও করছে চাষ, কোথাও চলেছে পথহীন প্রান্তরে আর্তস্বরে গরুর গাড়ি। কিন্তু এই খোয়াইয়ের গহ্বরে জনপ্রাণী নেই। ছায়ায় রৌদ্রে বিচিত্র লাল কাঁকরের এই নিভৃত জগৎ না দেয় ফল, না দেয় ফুল, না উৎপন্ন করে ফসল। এখানে না আছে কোনো জীবজন্তুর বাসা। এখানে কেবল দেখি কোনো আর্টিস্ট বিধাতার বিনা কারণে একখানা যেমন তেমন ছবি আঁকবার শখ। ওপরে মেঘহীন নীল আকাশ, রৌদ্রে পাণ্ডুর, আর নিচে লাল কাঁকরের রং পড়েছে মোটা তুলিতে নানা রকমের বাঁকাচোরা বন্ধুর রেখায়। সৃষ্টিকর্তার ছেলে মানুষই ছাড়া এর মধ্যে আর কিছুই দেখা যায় না। বালকের খেলার সঙ্গেই এর রচনার ছন্দের মিল। এর পাহাড়, এর নদী, এর জলাশয়, এর গুহা গহ্বর সবই বালকের মনেরই পরিমাপে। এইখানে একলা আপন মনে আমার বেলা কেটেছে অনেক দিন। কেউ আমার কাজের হিসাব চায়নি, কারো কাছে আমার সময়ের জবাবদিহি ছিল না। এখন এই খোয়াইয়ের সে চেহারা নেই। বৎসরে বৎসরে রাস্তা মেরামতের মশলা এর উপর দিয়ে চেঁচে নিয়ে একে নগ্ন দরিদ্র করে দিয়েছে। চলে গেছে এর বৈচিত্র্য, এর স্বাভাবিক লাবণ্য। তখন শান্তিনিকেতনে আরেকটা রোমান্টিক অর্থাৎ কাহিনী রসের জিনিস ছিল। যে সর্দার ছিল এই বাগানের প্রহরী, এককালে সেই ছিল ডাকাতের দলের নায়ক। তখন সে বৃদ্ধ, দেড় খোতার দেহ, মাংসের বাহুল্য মাত্র নেই, শ্যামবর্ণ, তীক্ষ্ণ চোখের দৃষ্টি, লম্বা বাঁশের লাঠি হাতে, কণ্ঠস্বরটা ভাঙা ভাঙা গোছের। বোধহয় সকলে জানেন আজ শান্তিনিকেতনে যে অতি প্রাচীন যুগল ছাতিম গাছ মালতীলতায় আচ্ছন্ন, এককালে মস্ত মাঠের মধ্যে ওই দুটি ছাড়া আর গাছ ছিল না। ওই গাছতলা ছিল ডাকাতের আড্ডা। ছায়া প্রত্যাশী অনেক ক্লান্ত পথিক এই ছাতিমতলায় হয় ধন নয় প্রাণ নয় দুই হারিয়েছে সেই শিথিল রাষ্ট্র শাসনের কালে। এই সর্দার সেই ডাকাতি কাহিনীর শেষ পরিচ্ছেদের শেষ পরিশিষ্ট বলেই খ্যাত। বামাচারী তান্ত্রিক শাক্তের এই দেশে মা কালীর খপ্পরে এই যে নররক্ত যোগায়নি, তা আমি বিশ্বাস করিনি। আশ্রমের সম্পর্কে কোনো রক্তচক্ষু রক্ততিলক লাঞ্ছিত ভদ্রবংশের শাক্তকে জানতুম, যিনি মহামাংস প্রসাদ ভোগ করেছেন বলে জনশ্রুতি কানে এসেছে। একদা এই দুটি মাত্র ছাতিম গাছের ছায়া লক্ষ্য করে দূর পথগামী পথিকেরা বিশ্রামের আশায় এখানে আসত। আমার পিতৃদেব রায়পুরের ভুবন সিংহের বাড়িতে নিমন্ত্রণ সেরে পালকি করে যখন একদিন ফিরছিলেন, তখন মাঠের মাঝখানে এই দুটি গাছের আহ্বান তার মনে এসে পৌঁছেছিল। এইখানে শান্তির প্রত্যাশায় রায়পুরের সিংহদের কাছ থেকে এই জমি তিনি দান গ্রহণ করেছিলেন। একখানি একতলা বাড়ি পত্তন করে এবং রুক্ষ রিক্ত ভূমিতে অনেকগুলি গাছ রোপণ করে সাধনার জন্য এখানে তিনি মাঝে মাঝে আশ্রয় গ্রহণ করতেন। সেই সময়ে প্রায়ই তাঁর ছিল হিমালয় নির্জন বাস।
যখন রেল লাইন স্থাপিত হলো তখন বোলপুর স্টেশন ছিল পশ্চিমে যাওয়ার পথে, অন্য লাইন তখন ছিল না। তাই হিমালয়ে যাবার মুখে বোলপুরে পিতা তাঁর প্রথম যাত্রাভঙ্গ করতেন। আমি যেবারে তাঁর সঙ্গে এলুম সেবারেও ডালহৌসি পাহাড়ে যাওয়ার পথে তিনি বোলপুরে অবতরণ করেন। আমার মনে পড়ে সকালবেলায় সূর্য উঠবার পূর্বে তিনি ধ্যানে বসতেন অসমাপ্ত জলশূন্য পুষ্করিণীর দক্ষিণ পাড়ির উপরে। সূর্যাস্তকালে তার ধ্যানের আসন ছিল ছাতিম তলায়। এখন ছাতিম গাছ বেষ্টন করে অনেক গাছপালা হয়েছে, তখন তার কিছুই ছিল না। সামনে অবারিত মাঠ, পশ্চিম দিগন্ত পর্যন্ত ছিল একটানা। আমার পরে কটি বিশেষ কাজের ভার ছিল। ভগবদ্গীতা গ্রন্থে কতকগুলি শ্লোক তিনি চিহ্নিত করে দিয়েছিলেন। আমি প্রতিদিন কিছু কিছু তাই কপি করে দিতুম তাকে। তারপরে সন্ধ্যাবেলা খোলা আকাশের নিচে বসে সৌরজগতের গ্রহমণ্ডলের বিবরণ বলতেন আমাকে। আমি শুনতুম একান্ত ঔৎসুক্যের সঙ্গে। মনে পড়ে আমি তার মুখের সেই জ্যোতিষের ব্যাখ্যা লিখে তাকে শুনিয়েছিলুম। এই বর্ণনা থেকে বোঝা যাবে শান্তিনিকেতনের কোন ছবি আমার মনের মধ্যে কোন রসে ছাপা হয়ে গেছে। প্রথমত সেই বালক বয়সে এখানকার প্রকৃতির কাছ থেকে যে আমন্ত্রণ পেয়েছিলেন, এখানকার অনবরুদ্ধ আকাশ ও মাঠ, দূর হতে প্রতিভাত নীলাভূষাল ও তাল শ্রেণীর সমুচ্চ শাখাপুঞ্জে শ্যামলা শান্তি স্মৃতির সম্পদরূপে চিরকাল আমার স্বভাবের অন্তর্ভুক্ত হয়ে গেছে। তারপরে এই আকাশে এই আলোকে দেখেছি সকালে বিকালে পিতৃদেবের পূজার নিঃশব্দ নিবেদন। তার গম্ভীর গাম্ভীর্য। তখন এখানে আর কিছুই ছিল না, না ছিল এত গাছপালা, না ছিল মানুষের এবং কাজের এত ভিড়। কেবল দূরব্যাপী নিস্তব্ধতার মধ্যে ছিল একটি নির্মল মহিমা। তারপরে সেদিনকার বালক যখন যৌবনের প্রৌঢ় বিভাগে, তখন বালকদের শিক্ষার তপবন তাকে দূরে খুঁজতে হবে কেন? আমি পিতাকে গিয়ে জানালেন শান্তিনিকেতন এখন প্রায় শূন্য অবস্থায়। সেখানে যদি একটি আদর্শ বিদ্যালয় স্থাপন করতে পারি তাহলে তাকে সার্থকতা দেওয়া হয়। তিনি তখনই উৎসাহের সঙ্গে সম্মতি দিলেন। বাধা ছিল আমার আত্মীয়দের দিক থেকে, পাছে শান্তিনিকেতনের প্রকৃতির পরিবর্তন ঘটে যায়, এই ছিল তাদের আশঙ্কা। এখনকার কালের জোয়ার জলে নানা দিক থেকে ভাবের পরিবর্তন আবর্ত রচনা করে আসবে না, এ আশা করা যায় না। যদি তার থেকে এড়াবার ইচ্ছে করি তাহলে আদর্শকে বিশুদ্ধ রাখতে গিয়ে তাকে নির্জীব করে রাখতে হয়। গাছপালা জীবজন্তু প্রভৃতি প্রাণবান বস্তুমাত্রেরই মধ্যে একই সময়ে বিকৃতি ও সংস্কৃতি চলতেই থাকে। এই বৈপরীত্যের ক্রিয়াকে অত্যন্ত ভয় করতে গেলে প্রাণীর সঙ্গে ব্যবহার বন্ধ রাখতে হয়। এই তর্ক নিয়ে আমার সংকল্প সাধনে কিছুদিন প্রবলভাবেই ব্যাঘাত চলেছিল। এই তো বাইরের বাধা। অপরদিকে আমার আর্থিক সঙ্গতি নিতান্ত সামান্য ছিল, আর বিদ্যালয়ের বিধি ব্যবস্থা সম্বন্ধে অভিজ্ঞতা ছিলই না। সাধ্যমতো কিছু কিছু আয়োজন করছি, আর এই কথা নিয়ে আমার আলাপ এগোচ্ছে নানা লোকের সঙ্গে। এমনি অগোচরভাবে ভিতপত্তন চলেছিল। কিন্তু বিদ্যালয়ের কাজে শান্তিনিকেতন আশ্রমকে তখন আমার অধিকারে পেয়েছিলেন। এই সময় একটি তরুণ যুবকের সঙ্গে আমার আলাপ হলো। তাকে বালক বললেই হয়, বোধ করি 18 পেরিয়ে সে 19-এ পড়েছে। তার নাম সতীশচন্দ্র রায়, কলেজে পড়ে, বিএ ক্লাসে। তার বন্ধু অজিত কুমার চক্রবর্তী সতীশের লেখা কবিতার খাতা কিছুদিন পূর্বে আমার হাতে দিয়ে গিয়েছিল। পড়ে দেখে আমার সন্দেহমাত্র ছিল না এই ছেলেটির প্রতিভা আছে, কেবলমাত্র লেখবার ক্ষমতা নয়। কিছুদিন পরে বন্ধুকে সঙ্গে নিয়ে সতীশ এলেন আমার কাছে। শান্ত, নম্র, স্বল্পভাষী, সৌম্যমূর্তি দেখে মন শতই আকৃষ্ট হয়। সতীশকে আমি শক্তিশালী বলে জেনেছিলেন বলে তার রচনায় যেখানে শৈথিল্য দেখেছি স্পষ্ট করে নির্দেশ করতে সংকোচ বোধ করিনি। বিশেষভাবে ছন্দ নিয়ে তার লেখার প্রত্যেক লাইন ধরে আমি আলোচনা করেছি। অজিত আমার কঠোর বিচারে বিচলিত হয়েছিল, কিন্তু সতীশ সহজেই শ্রদ্ধার সঙ্গে স্বীকার করে নিতে পারলে। অল্প দিনেই সতীশের যে পরিচয় পাওয়া গেল আমাকে তা বিস্মিত করেছিল। যেমন গভীর তেমনি বিস্তৃত ছিল তার সাহিত্য রসের অভিজ্ঞতা। ব্রাউনিংয়ের কবিতা সে যেরকম করে আত্মগত করেছিল এমন দেখা যায় না। শেক্সপিয়ারের রচনায় যেমন ছিল তার অধিকার, তেমনি আনন্দ। আমার এই বিশ্বাস দৃঢ় ছিল যে সতীশের কাব্য রচনায় একটা বলিষ্ঠ নাট্য প্রকৃতির বিকাশ দেখা দেবে, এবং সেই দিক থেকে সে একটা সম্পূর্ণ নতুন পথের প্রবর্তন করবে বাংলা সাহিত্যে। তার স্বভাবে একটি দুর্লভ লক্ষণ দেখেছি,
যদিও তার বয়স কাঁচা, তবু নিজের রচনার পরে তার অন্ধ আসক্তি ছিল না। সেগুলিকে আপনার থেকে বাইরে রেখে সে দেখতে পারত, এবং নির্মমভাবে সেগুলিকে বাইরে ফেলে দেওয়া তার পক্ষে ছিল সহজ। তাই তার সেদিনকার লেখার কোনো চিহ্ন অনতিকাল পরেও আমি দেখিনি। এর থেকে স্পষ্ট বোঝা যেত তার কবি স্বভাবের যে বৈশিষ্ট্য ছিল তাকে বলা যেতে পারে বহিরাশ্রয়িতা বা অবজেক্টিভিটি। বিশ্লেষণ ও ধারণা শক্তি তার যথেষ্ট ছিল, কিন্তু স্বভাবের যে পরিচয় আমাকে তার দিকে অত্যন্ত আকর্ষণ করেছিল সে তার মনের স্পর্শ চেতনা। যে জগতে সে জন্মেছিল তার কোথাও ছিল না তার ঔদাসীন্য। একই কালের ভোগের দ্বারা এবং ত্যাগের দ্বারা সর্বত্র আপন অধিকার প্রসারিত করবার শক্তি নিয়েই সে এসেছিল। তার অনুরাগ ছিল, আনন্দ ছিল নানা দিকে ব্যাপক, কিন্তু তার আসক্তি ছিল না। মনে আছে আমি তাকে একদিন বলেছিলাম, তুমি কবি ভর্তৃহরি, এই পৃথিবীতে তুমি রাজা এবং তুমি সন্ন্যাসী। সে সময়ে আমার মনের মধ্যে নিয়ত ছিল শান্তিনিকেতন আশ্রমের সংকল্পনা। আমার নতুন পাওয়া বালক বন্ধুর সঙ্গে আমার সেই আলাপ চলত। তার স্বাভাবিক ধ্যান দৃষ্টিতে সমস্তটাকে সে দেখতে পেত প্রত্যক্ষ। উতঙ্কের যে উপাখ্যানটি সে লিখেছিল তাতে সেই ছবিটিকে সে আঁকতে চেষ্টা করেছে। অবশেষে আনন্দের উৎসাহ সে আর সম্বরণ করতে পারলে না। সে বললে, আমাকে আপনার কাজে নিন। খুব খুশি হলেম, কিন্তু কিছুতেই তখন রাজি হলেম না। অবস্থা তাদের ভালো নয় জানতেন। বিএ পাস করে এবং পরে আইনের পরীক্ষা দিয়ে সে সংসার চালাতে পারবে, তার অভিভাবকদের এই ইচ্ছে ছিল সন্দেহ নেই। তখনকার মতো আমি তাকে ঠেকিয়ে রেখে দিলেন। এমন সময়ে ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের সঙ্গে আমার পরিচয় ক্রমশ ঘনিষ্ঠ হয়ে উঠল। আমার নৈবেদ্যের কবিতাগুলি প্রকাশ হচ্ছিল তার কিছুকাল পূর্বে। এই কবিতাগুলি তার অত্যন্ত প্রিয় ছিল। তার সম্পাদিত 20th সেঞ্চুরি পত্রিকায় এই রচনাগুলির যে প্রশংসা তিনি ব্যক্ত করেছিলেন, সেকালে সেরকম উদার প্রশংসা আমি আর কোথাও পাইনি। বস্তুত এর অনেক কাল পরে এই সকল কবিতার কিছু অংশ এবং খেয়া ও গীতাঞ্জলি থেকে এই জাতীয় কবিতার ইংরেজি অনুবাদের যুগে যে সম্মান পেয়েছিলেন, তিনি আমাকে সেই রকম অকুণ্ঠিত সম্মান দিয়েছিলেন সেই সময়ই। এই পরিচয় উপলক্ষেই তিনি জানতে পেরেছিলেন আমার সংকল্প, এবং খবর পেয়েছিলেন যে শান্তিনিকেতনে বিদ্যালয় স্থাপনের প্রস্তাবে আমি পিতার সম্মতি পেয়েছি। তিনি আমাকে বললেন, এই সংকল্পকে কার্যে প্রতিষ্ঠিত করতে বিলম্ব করবার কোনো প্রয়োজন নেই। তিনি তার কয়েকটি অনুগত শিষ্য ও ছাত্র নিয়ে আশ্রমের কাজে প্রবেশ করলেন। তখনই আমার তরফে ছাত্র ছিল রথীন্দ্রনাথ ও তার কনিষ্ঠ সোমেন্দ্রনাথ, আর অল্প কয়েকজনকে তিনি যোগ করে দিলেন। সংখ্যা অল্প না হলে বিদ্যালয়ের সম্পূর্ণতা অসম্ভব হতো। তার কারণ প্রাচীন আদর্শ অনুসারে আমার এই ছিল মত যে শিক্ষাদান ব্যাপারে গুরু ও শিষ্যের সম্বন্ধ হওয়া উচিত আধ্যাত্মিক, অর্থাৎ শিক্ষা দেওয়াটা গুরুর আপন সাধনারই প্রধান অঙ্গ। বিদ্যার সম্পদ যে পেয়েছে তার নিজেরই নিঃস্বার্থ দায়িত্ব সেই সম্পদ দান করা। আমাদের সমাজে এই মহৎ দায়িত্ব আধুনিক কাল পর্যন্ত স্বীকৃত হয়েছে। এখন তার লোভ হচ্ছে ক্রমশই। তখন যে কয়টি ছাত্র নিয়ে বিদ্যালয়ের আরম্ভ হলো, তাদের কাছ থেকে বেতন বা আহার্য ব্যয় নেওয়া হতো না। তাদের জীবনযাত্রার প্রায় সমস্ত দায় নিজের স্বল্প সম্বল থেকেই স্বীকার করেছে। অধ্যাপনার অধিকাংশ ভার যদি উপাধ্যায় ও শ্রীযুক্ত রেবাচাঁদ, তার এখনকার উপাধি অনিমানন্দ, বহন না করতেন, তাহলে কাজ চালানো একেবারে অসাধ্য হতো। তখনকার আয়োজন ছিল দরিদ্রের মতো, আহার ব্যবহারে ছিল দরিদ্রের আদর্শ। তখন উপাধ্যায় আমাকে যে গুরুদেব উপাধি দিয়েছিলেন, আজ পর্যন্ত আশ্রমবাসীদের কাছে আমাকে সেই উপাধি বহন করতে হচ্ছে। আশ্রমের আরম্ভ থেকে বহুকাল পর্যন্ত তার আর্থিক ভার আমার পক্ষে যেমন দুর্বহ হয়েছে, এই উপাধিটিও তেমনি। অর্থকৃচ্ছ এবং এই উপাধি কোনোটাকেই আরামে বহন করতে পারিনি, কিন্তু দুটো বোঝাই যে ভাগ্য আমার স্কন্ধে চাপিয়েছেন, তার হাতের দানস্বরূপ এই দুঃখ এবং লাঞ্ছনা থেকে শেষ পর্যন্তই নিষ্কৃতি পাবার আশা রাখিনি। শান্তিনিকেতন বিদ্যালয়ের সূচনার মূল কথাটা বিস্তারিত করে জানালুম। এই সঙ্গে উপাধ্যায়ের কাছে আমার অপরিশোধনীয় কৃতজ্ঞতা স্বীকার করি। তারপরে সেই কবি বালক সতীশের কথাটাও শেষ করে দিই। বিএ পরীক্ষা তার আসন্ন হয়ে এলো। অধ্যাপকেরা তার কাছে আশা করেছিল খুব বড় রকমেরই কৃতিত্ব। ঠিক সেই সময়ই সে পরীক্ষা দিল না। তার ভয় হলো সে পাস করবে। পাস করলেই তার উপরে সংসারের যে সমস্ত দাবি চেপে বসবে, তার পীড়ন ও প্রলোভন থেকে মুক্তি পাওয়া পাছে তার পক্ষে অসাধ্য হয়, এই জন্যই সে পিছিয়ে গেল শেষ মুহূর্তে।
সংসারের দিক থেকে জীবনে সে একটা মস্ত ট্র্যাজেডির পত্তন করলে। আমি তার আর্থিক অভাব কিছু পরিমাণে পূরণ করবার যতই চেষ্টা করেছি, কিছুতেই তাকে রাজি করতে পারিনি। মাঝে মাঝে গোপনে তাদের বাড়িতে পাঠিয়েছি টাকা, কিন্তু সে সামান্য। তখন আমার বিক্রি করবার যোগ্য যা কিছু ছিল প্রায় সব শেষ হয়ে গেছে। অন্তঃপুরে সম্বল এবং বাইরের সম্বল। কয়েকটা আয়জনক বইয়ের বিক্রয় সত্ত্বেও কয়েক বৎসরের মেয়াদ দিয়েছি পরের হাতে। হিসাবের দুর্বোধ জটিলতায় সে মেয়াদ অতিক্রম করতে অতি দীর্ঘকাল লেগেছে। সমুদ্র তীরবাসের লোভে পুরীতে একটা বাড়ি করেছিলাম। সে বাড়ি একদিনও ভোগ করবার পূর্বে আশ্রমের ক্ষুধার দাবিতে বিক্রি হয়ে গেল। তারপরে যে সম্বল বাকি রইল তাকে বলে উচ্চ হারের সুদে দেনা করবার ক্রেডিট। সতীশ জেনে শুনেই এখানকার সেই অগাধ দারিদ্র্যের মধ্যে ঝাঁপ দিয়েছিল প্রসন্ন মনে, কিন্তু তার আনন্দের অবধি ছিল না। এখানকার প্রকৃতির সংসর্গের আনন্দ, সাহিত্য সম্ভোগের আনন্দ, প্রতি মুহূর্তে আত্মনিবেদনের আনন্দ, এই অপর্যাপ্ত আনন্দ সে সঞ্চার করত তার ছাত্রদের মনে। মনে পড়ে কতদিন তাকে পাশে নিয়ে শাল বেথিকায় পায়চারি করেছি নানা তথ্যের আলোচনা করতে করতে। রাত্রি 11টা দুপুর হয়ে যেত। সমস্ত আশ্রম হতো নিস্তব্ধ, নিদ্রামগ্ন। তারই কথা মনে করে আমি লিখেছি, কতদিন এই পাতা ঝরা বেথিকায় পুষ্পগন্ধে বসন্তের আগমনী ভরা, সায়াহ্নে দুজনে মোরা ছায়াতে অঙ্কিত চন্দ্রালোকে ফিরেছি গুঞ্জিত আলাপনে। তার সেই মুগ্ধ চোখে বিশ্ব দেখা দিয়েছিল নন্দন মন্দার রঙে রাঙা। যৌবন তুফান লাগা সেদিনের কত নিদ্রা ভাঙা জ্যোৎস্নামুগ্ধ রজনীর সৌহার্দ্রের সুধারসধারা তোমার ছায়ায় মাঝে দেখা দিল, হয়ে গেল সারা। গভীর আনন্দক্ষণ কতদিন তব মঞ্জরিতে একান্ত মিশিয়াছিল একখানি অখণ্ড সঙ্গীতে। আলোকে আলাপে হাস্যে বনের চঞ্চল আন্দোলনে বাতাসের উদাস নিঃশ্বাসে। এমন অবিমিশ্র শ্রদ্ধা, অবিচলিত অকৃত্রিম প্রীতি, এমন সর্বভারবাহী সর্বত্যাগী সৌহার্দ্য জীবনে কত যে দুর্লভ, তাই 70 বৎসরের অভিজ্ঞতায় জেনেছি। তাই সেই আমার কিশোর বন্ধুর অকাল তিরোভাবের বেদনা আজ পর্যন্ত কিছুতেই ভুলতে পারিনি। এই আশ্রম বিদ্যালয়ের সুদূর আরম্ভকালের প্রথম সংকল্পন, তার দুঃখ, তার আনন্দ, তার অভাব, তার পূর্ণতা, তার প্রিয় সঙ্গ, প্রিয় বিচ্ছেদ, নিষ্ঠুর বিরুদ্ধতা ও অযাচিত আনুকূল্যের অল্পই কিছু আভাস দিলেম এই লেখায়। তারপরে শুধু আমাদের ইচ্ছা নয়, কালের ধর্ম কাজ করছে, এনেছে কত পরিবর্তন, কত নতুন নতুন আশা ও ব্যর্থতা, কত সুহৃদের অভাবনীয় আত্মনিবেদন, কত অজানা লোকের অহেতুক শত্রুতা, কত মিথ্যা নিন্দা ও প্রশংসা, কত দুঃসাধ্য সমস্যা, আর্থিক ও পারমার্থিক। পারিতোষিক পাই বা না পাই, নিজের ক্ষতি করেছি সাধ্যের শেষ সীমা পর্যন্ত। অবশেষে ক্লান্ত দেহ ও জীর্ণ স্বাস্থ্য নিয়ে আমারও বিদায় নেবার দিন এলো। প্রণাম করে যাই তাকে, যিনি সুদীর্ঘ কঠোর দুর্গম পথে আমাকে এতকাল চালনা করে নিয়ে এসেছেন। এই এতকালের সাধনার বিফলতা প্রকাশ পায় বাইরে, এর সার্থকতার সম্পূর্ণ প্রমাণ থেকে যায় অলিখিত ইতিহাসের অদৃশ্য অক্ষরে। শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের আশ্রমের অরূপ বিকাশ প্রবন্ধের তৃতীয় ও শেষ পর্ব। প্রবন্ধ পাঠে ছিলাম আমি, অরুময় চক্রবর্তী। প্রবন্ধটি লেখা হয়েছিল 1340 সালের আশ্বিন মাসে।